আপনি কখন মানে আপনার সময় আপনি যখন ফ্রি থাকেন বা আপনার যখন ইচ্ছে হয় আপনি কোন কোন ঘাটগুলো ভিজিট করেন কলকাতার? না, আমি খুব সৌভাগ্যবান যে আমি প্রথম থেকেই খুব বড় বড় ক্লাবগুলো পেয়েছি। আচ্ছা, আর সেক্ষেত্রে আরো বেশি সৌভাগ্যবান, কাউকে গিয়ে আমাকে মক আপ দেখাতে হয়নি। যখন আপনি কোনো কিছু তৈরি করেন বা ভাবেন করবেন সবার আগে কি কি দেখেন? যে টাকা পয়সা সেই ক্লাবের কত আছে? মানে পুজোটাকে খুব ভালোবাসলেই পুজোর সঙ্গে জোড়া যায় আমার বলে মনে হয়। নমস্কার, সিটির মহাপুজোয় আপনাকে স্বাগত। আর আজকে আমাদের পুজোর স্টার যিনি, তিনি ইতিমধ্যেই দুর্ধর্ষ কামাল করে দিয়েছে। এবছর একটাই পুজো করছে, বিগত 5 বছর ধরে তিনি নিজে হাতে আমাদের তার ভাবনা ফুটিয়ে তুলছে শহরের বুক। এবছর একটা পুজো করেছেন, একটু যদি বলেন যে কি করলেন, ভাবনা চিন্তাটা কোথা থেকে? নমস্কার, আমি তাপস দত্ত। হাতিবাগান সর্বজনীনের এবছর 91তম বর্ষের দায়িত্বে আমার ওপর। দেখুন, কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র সেই জায়গাটাতেই সম্ভব। মানে উত্তর কলকাতায় কাজ করলে ট্রাম যেমন আছে, উত্তর কলকাতায় গলি পুরনো বাড়ি যেমন আছে, সেরকম কিন্তু উত্তর কলকাতা মানেই কুমোরটুলি, আর কুমোরটুলির পাশে যে ঘাটগুলো আছে আমাদের কলকাতার নিজস্ব ঘাট, সেগুলোও আছে। সুতরাং ঘাট নিয়ে কাজ করতে হলে, মানে আমি হাতিবাগানে যখন কাজ করছি তাহলে ঘাট নিয়ে কাজ করার আদর্শ জায়গা আমার মনে হয় হাতিবাগানটা। তাই বেনারসের ঘাটগুলো নিয়ে তো অনেক তথ্যচিত্র হয়, অনেক প্রচার হয়, অনেক গর্ব হয়। আমাদের কলকাতার নিজস্ব তো কিছু পুরনো ঘাট আছে, যেগুলোর নিজস্ব ইতিহাস আছে, নিজস্ব আর্কিটেকচারাল বৈশিষ্ট্য আছে, তার নিজস্ব সৌন্দর্য আছে, যেগুলো কয়েকটা 200 বছর পুরনো বা তারও বেশি। তো এই ঘাটগুলো নিয়ে সেভাবে কিন্তু আমরা প্রচার, তথ্যচিত্র বা আলোকচিত্র সেইভাবে হতে দেখি না। তাই এবছরের পথ ঘাট কথা শিরোনাম দিয়ে আমি কাজটা করছি। আমরা ন্যাচারালি ঘাট আমাদের বাঙালির জীবনে বা শহর কলকাতায় বিভিন্ন ভাবে আসে। মন ভালো করার জন্য কেউ ঘাটে গিয়ে বসি, আবার কেউ মজা করে বলি যে কাজ নেই ঘাটে যা। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি এখানে কতগুলো ঘাট তুলে ধরেছেন আপনার এই মণ্ডপের মধ্যে দিয়ে? আসলে আমাদের ঘাট থেকেই শুরু, আর আমাদের ফিরেও যেতে হয় ঘাটে। মায়ের পুজো যদি দেখি, ঘাটের মাটি দিয়েই মা তৈরি হচ্ছে, না বিসর্জন হচ্ছে ঘাটেই। বেসিক্যালি আমরা উত্তর কলকাতার বরানগর থেকে মল্লিক ঘাট, বাবুঘাট পর্যন্ত এই ঘাটগুলো নিয়ে, যেহেতু খুব বড় স্কেলে আমি কাজটা করতে পারি না, তার অনেক কারণ আছে। তো লিমিটেড কিছু নিয়ে হয়তো পরবর্তীকালে আবার ঘাট নিয়ে কাজ করব আরো এক্সটেন্ড করে। এই এই মুহূর্তে আপনার মণ্ডপ জুড়ে প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ হ্যাঁ, সদ্য মণ্ডপ ওপেন হয়েছে এবং সেই মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আসলেন, তিনি আপনার মণ্ডপ দেখলেন, আপনার ভাবনা চিন্তা দেখলেন, কি বললেন? দেখুন, আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যিনি মাননীয় মুখ্যমন্ত্রীর আশা মানেই আমার কাছে একটা বিরাট পাওনা যে উনি কালকে মাত্র 3টে প্যান্ডেলে গেছেন। সেটা আমার একটা প্যান্ডেল, সেটা হাতিবাগান সর্বজনীনের যেমন গর্ব, আমার কাছেও একটা বিরাট গর্বের ব্যাপার। কি তার রিয়াকশন কি, কেমন কথা? উনি তো খুব কম সময় ছিলেন, তবে ওনার খুব ভালো লেগেছে আমাদেরকে, সেই কথাটা উনি বললেন, খুব ভালো কাজ হয়েছে। যখন আপনি কোনো কিছু তৈরি করেন বা ভাবেন করবেন সবার আগে কি কি দেখেন? যে টাকা পয়সা সেই ক্লাবের কত আছে? না, আমার তো সব 5 বছর হলো, সেটা না। 5 বছর তো অনেক কিছু। সাউথে আপনি শুরু করেছেন কোথা থেকে? আমি বেলাফেন্ট সাউথ দিয়ে শুরু করেছি। সাউথ থেকে শুরু করে এবার নর্থে পাশাপাশি পুজো, খুব কাছাকাছি পুজো আর কি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যখন এটা সিলেক্ট করলেন, কি হলো, কি রিয়াকশন, কি বুঝলেন? প্রথমত আমি যেটা দেখি যে আমার স্বাধীনতাটা আছে কিনা কাজ করতে গিয়ে। আচ্ছা, আমার উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, আমি যেটা করতে চাইছি, যেভাবে ভাবছি, সেটা ক্লাব ঠিকভাবে আমাকে নিচ্ছে নাকি। এক্ষেত্রে আমি হাতিবাগান সার্বজনীনের কথা বলবো, শাশ্বততার কথা বলবো। কোনোভাবেই কিন্তু বিন্দু মাত্র কখনো কোনো চাপিয়ে দেওয়া হয় না যে এটা করতেই হবে, এখানে এটা করতে হবে। বা বলুন, আমাদের বড় একটা প্রবলেম যেটা হয় কাজ করতে গিয়ে, আমি যদিও ফেস করিনি,
যে জিনিসপত্রটা মাল মেটেরিয়ালসটা ঠিক টাইমে পাচ্ছি কিনা, সেদিক থেকে একটা বিরাট সাপোর্ট হাতিবাগান থেকে পেয়েছি আমি। কারেক্ট। এবছর আপনি যেখানে পুজো করছেন, লাস্ট ইয়ার এই জায়গাতেই দাঁড়িয়ে দ্য ব্র্যান্ড, যাকে মেসি বলা হয় যে এই দুর্গাপুজোর, সেই সুশান্ত শিবানী পাল উনি এখানে পুজো করে গেছিলেন, আর আপনি এবছর করছেন। সো কোথাও গিয়ে কি একটু চাপ হয়, বা একটা কোথাও গিয়ে তো হয় যে উনি একটা ব্র্যান্ড, সেই মানুষটা একটা এখানে মণ্ডপ করে দিয়ে গেছিলেন, এইভাবে তৈরি করেছে, এবছর আপনার কাঁধে দায়িত্ব এরকম একটা ভাবনা চিন্তা তৈরি করার, তো কোথাও গিয়ে কি একটু প্রেশার হয়? না, একটুও প্রেশার হয় না, কারণ সুশান্ত দা হচ্ছে আমার গুরু। সুশান্ত দার কাছে আমি আচ্ছা। 7 বছর কাজ শিখেছি। আগের বছর সুশান্ত দা করে গেছে, এই বছর আমি করছি। এটা আমার কাছে একটা বিরাট পাওনা যে আমার গুরু করে যাওয়ার পর আমি আসছি। ফোনে কথা হয়েছে যখন আপনি দায়িত্ব পেলেন? হ্যাঁ, সুশান্ত কি বললেন কথা তিনি? হয়। সুশান্ত দা এমন একটা ব্যক্তি যে কিন্তু কখনো বলে দেয় না যে এটা কর, এভাবে কর। একটা কথাই বলে যে তুই যেটা ভাবছিস সেটাই করবি। বাহ তোর ভাবনাটা অন্য কেউ ঠিক করে দিতে পারবে না, যেহেতু ভাবনাটা তোর। বাহ। এই ঘাট নিয়ে করেছেন, আপনার গুরুকে আমন্ত্রণ করেছেন, মানে তিনি নিশ্চয়ই আসবেন? হ্যাঁ, প্রত্যেকবারই দেখতে আসে আমি পুজো করলে, যেহেতু ওনার ছাত্র। হ্যাঁ, তো উনি এতগুলো দেখে দীর্ঘ সময় আপনি কাটিয়েছেন। ভুল ত্রুটিগুলো তখনই বলেন যে এখানে আরেকটু এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। আপনি ন্যাচারালি কাদের কাজ পছন্দ করেন? এক তো আপনার তালিকায় প্রথম থাকবে সুশান্ত দা, কারণ আপনি ওনার সাথে দীর্ঘদিন সময় কাটিয়েছেন। কলকাতার এই তাবড় তাবড় পুজোগুলো, বড় বড় ক্লাব, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবনা তুলে ধরছে, তো কাদের কাদের পুজো আপনার ভালো লাগে? বড়দের, সিনিয়রদের সবার কাজই ভালো লাগে। সুশান্ত দা তো স্পেশালি আছে, ভবদার ঠাকুর, অনির্বাণদার কাজ। এখন আমি স্পেশালি ওইভাবে নাম কারো নিতে চাইছি না, কারণ প্রত্যেকের কাছেই যারা আছে সিনিয়ররা, এত কিছু শেখার, এত কিছু দেখার, অবাক হয়ে দেখি যে কিভাবে ভাবতে পারে একটা মানুষ, কিভাবে করতে পারে। আমার পাশেই সনাতন দা আছে, অনিল ঠিক, সরকার। ঠিক, সনাতন দার কাছে আমি কাজ করেছি, সনাতন দা স্টুডিওতে কাজ করেছি, পুজোর কাজ করেছি। এটা তো আরো বড় কম্পিটিশনের ব্যাপার, আপনি এখানে পুজো করছেন, পাশেই পুজো সনাতন দিনদা, এবং ইদানিং পুজোতে আরো বেশি কম্পিটিশন হয়ে গেছে অ্যাওয়ার্ডের। হ্যাঁ, সুতরাং এটার একটা এক্সপেকটেশন যে কোনো শিল্পীর থাকে, যে কোনো ক্লাবের থাকে, আপনারও নিশ্চয়ই আছে। সেখান থেকে কোথাও কি এক্সট্রা কোনো বার্ডেন মনে হয় এই যে একটা কম্পিটিশন পুজো নিয়ে, কোথাও গিয়ে কি 5 বছরে আপনার কেরিয়ারে এটা কি কোথাও আরো বেশি চাপ? না, বা এটা তো বড়রা তো আমাদের সাহস দিয়ে দিচ্ছে। যেমন সুশান্ত দা নিজের ইন্টারভিউ বললো, সুশান্ত দাকে ওই প্রশ্নটা করা হয়েছিল যে আপনার বাজেট এত বেশি, অন্যান্যদের বাজেট নেই, সেক্ষেত্রে কি ছোটরা পিছিয়ে যাচ্ছে? সুশান্ত দা একটা কথাই বললো, দেখো আমি বিরিয়ানি খাবো, আবার খাসির পাঠার মাংসও খাবো, কিন্তু ডাল ভাতটা যদি আমি খুব সুন্দর করে পরিবেশন করি না, একটা মাটির থালায় কলা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে, এটা তো আমাদের কাছে বড় শিক্ষা যে কি করতে হবে। আর ভবদা বললো, ভবদা ইন্টারভিউ যে গল্পটা শোনালো যে একটা কচ্ছপকে একটা বাঘ মুখে নিয়েছে, তো কচ্ছপ বলছে যে আমাকে একবার ছেড়ে দে। বাঘ বলছে ছেড়ে কি হবে, তুই তো পালাতেও পারবি না। কচ্ছপটা কি করলো, তখন মাটিতে পা আছড়ে রেখে দিল। তো বাঘ বললো এটা করে কি হলো তোর? তখন কচ্ছপটা বলছে দেখো, আমার বাকি কচ্ছপরা যেন এসে দেখে যে আমি কিন্তু একবারে হেরে যাইনি, আমি অনেক চেষ্টা করেছি, তারপরে গিয়ে হেরেছি। তো এইগুলো এদের, এই যে ভবদা, সুশান্ত দা, যেগুলো বলে, এগুলো যেন গুরু মন্ত্র, এরপরে আর কিছু হয় না। রাইট। পুজোতে ন্যাচারালি কি করেন, মানে আজকে তো এখানে রয়েছেন, প্রচুর মানুষের ভিড়, মানুষের রিয়াকশন আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, শুনছেন, পাচ্ছেন, এটা কতটা এনজয়েবল লাগে? নাকি এটা তো সবসময়, মানে এটা হাতে গরম রেজাল্ট যাকে বলে? এটা মনে হয় সবাই করে, যে পুজোর কাজটা করার পরে ওই হয় এন্ট্রি গেটে নয় এক্সিট গেটে চুপচাপ দাঁড়িয়ে থাকে, লোকে কি বলছে শুনতে ভালো লাগে, লোকের রিয়াকশনটা খুব ভালো লাগে শুনতে। ভালো বললেও ভালো লাগে, খারাপ বললেও ভালো লাগে, যে না তাহলে পরের বারটা আমাকে এই জায়গাগুলো চেক করতে হবে। 5টা বছর পুজোর কেরিয়ারে বিশাল বড় কোনো চ্যাপ্টার নয়, কিন্তু অনেকটা চ্যালেঞ্জের পথ বটে। হ্যাঁ, মানে প্রথম ক্লাবকে কনভিন্স করা, সেখান থেকে গিয়ে আরো একটা ক্লাব, একটু যদি শুনি, মানে কোথাও গিয়ে তো এরকমও হয়েছে আপনি ভাবনা চিন্তা নিয়ে গেছেন, আপনাকে ফিরে যেতেও হয়েছে, আবার কোথাও নিশ্চয়ই বাজেটেরও ইস্যু ছিল, একটু যদি বলেন। না, আমি খুব সৌভাগ্যবান যে আমি প্রথম থেকেই খুব বড় বড় ক্লাবগুলো পেয়েছি। আচ্ছা। আর সেক্ষেত্রে আরো বেশি সৌভাগ্যবান, কাউকে গিয়ে আমাকে মকআপ দেখাতে হয়নি, কি করব বলতে হয়নি। আচ্ছা। প্রত্যেকেই, যেহেতু আমি বহুদিন থেকে দুর্গাপুজোর কাজটা করি, সবাই মুখ চেনা ছিল এদের কাছে, বড়দের কাছে যখন কাজ করতাম। তারপর আমি কালী পুজো দিয়ে আমার স্টার্ট, কালী পুজোতে পরপর, কালী পুজো এখন খুব ভালো কালী পুজো হয়। মানে প্রথম যখন পুজো হয়, আমাদের প্রত্যেকেরই একটা ব্যাপার থাকে, আপনি প্রথম কত টাকার বাজেট নিয়ে এই ব্যাপারটা শুরু করেন?
সেটা কোভিড ইয়ার ছিল 2021। ওকে। তো তখন 5 লাখ টাকা আমাকে বলেছিল যে 5 লাখ টাকা বাজেট আছে ভাস্কর দা, যে এর মধ্যে কিন্তু তোকে করতে হবে সব শেষ। আচ্ছা। ওকে। পরে বোধহয় ওটা একটু বেড়েছিল, 7 লাখ হয়েছিল। আচ্ছা। কিন্তু কোভিড এর আগে 5 লাখ টাকা 7 লাখ টাকাটাও বিরাট একটা মানি ছিল, যেহেতু তখন এই সময়টা চলছে। আর ভাস্কর দা প্রচুর ভাবে হেল্প করেছিল। ভাস্কর দার অনেক মেটেরিয়ালস ছিল, মানে বাটাম বা সেগুলো পেয়েছিলাম। আহ, অসুবিধা হয়নি কোভিড এরিয়ারও। তুমি তো নতুন প্রজন্মের শিল্পী, আমার একটা কথা জানতে ইচ্ছে হয়, বিভিন্ন শিল্পীরা আছেন যারা সিনিয়র, যারা এই ধরনের পুজো দীর্ঘদিন তাদের ভাবনা দেখাচ্ছে, বাজেট একটা শুরু হয় গিয়ে আরেকটাতে শেষ হয়। তোমার ক্ষেত্রেও কি তাই হয় যে তুমি একটা বাজেট বলে দাও তারপর গিয়ে আরেকটাতে শেষ হয়, নাকি একটা কংক্রিট বাজেট বলো ওটার মধ্যেই থাকে? হ্যাঁ, এইখানেও কিন্তু একটা মজার বিষয় আছে যে আমি একটা বাজেট দিয়ে শুরু করলাম, শেষে গিয়ে ওটা এক্সটেন্ড হয়ে ঠেকলো। ব্যাপারটা হয় তার কারণ হচ্ছে ক্লাব যখন চায়, হয় না যে একটা জিনিস যখন ভালো হয় সবাই মিলে সেটাকে চেষ্টা করে আরেকটু ভালো করার। Correct. তো এটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি একটা কাজ এক জায়গায় শেষ করেছি আমার বাজেটে, সেক্ষেত্রে শাশ্বত দা, ভাস্কর দা এরা বলছে, আগের বছর জমজম পার্ক যুবক বৃন্দের মিতুল দা, এরা প্রত্যেকটা পুজোই আমার বাজেটের থেকে এক্সটেন্ড হয়েছে। আর ওটা ক্লাব চেয়েছে বলে যে না ঠিক আছে আরেকটু তোমাকে দিচ্ছি, আরেকটু করো, এই জায়গাটা করো, এইভাবে এক্সটেন্ডটা হয়েছে। Correct. আপনি যাদের যাদের কথা একটু আগে বলছিলেন, আপনি কিন্তু আস্তে আস্তে তাদের কম্পিটিশনে চলে এসেছেন। আপনি তো নিশ্চয়ই জানেন যে আমরা শিল্পীরা, তারা যতই বন্ধু হোক, কাজের ক্ষেত্রে তারা প্রত্যেকের কম্পিটিটর। হ্যাঁ হ্যাঁ। আপনি যাদের সাথে কাজ করতেন বা যাদের কাজ দেখে বড় হয়েছেন, আজকে আপনি নিজে কাজ করছেন, কোথাও না চাইতেও আজকে আপনি কম্পিটিটর তাদের কাছে। কোথাও গিয়ে এটা নিশ্চয়ই বারবার করে আপনার মনে হয়। হ্যাঁ, একটা জায়গায় হয়ে যায়, কিন্তু সেটা কম্পিটিশনের জায়গাটায়। কিন্তু একটা কাজ করার পরে যখন সুশান্ত দা, সনাতন দা বা সিনিয়র ভবদা হ্যাঁ। এসে যখন বলে পিঠ চাপড়ে, না খুব ভালো কাজ করেছিস, তো খুব ভালো কাজ করেছো, এইভাবে বলে। বা কখনো বলে যে এই জায়গাটায় আরেকটু করতে পারতিস, আরেকটু এটা করতে পারতিস, এগুলোই তখন পরম আনন্দ লাগে যে দাদারা এসে আমার কাজ দেখছে, আমাকে বলছে। এটা একটা বিরাট পাওনা আমার মনে হয়। একদম শেষের দিকে যাব। আপনি আপনার মণ্ডপে এবছরে ভাবনা চিন্তায় ফুটিয়ে তুলেছেন কলকাতার বিভিন্ন ঘাটের কথা। আপনি কখন মানে আপনার সময়, আপনি যখন ফ্রি থাকেন বা আপনার যখন ইচ্ছে হয়, আপনি কোন কোন ঘাটগুলো ভিজিট করেন কলকাতার? আমার বাড়ি বর্ধমানে, আমি কালনার ছেলে। না, কলকাতায় আসলে কলকাতার ঘাটগুলো, কলকাতা তো ঘাটে ছবি তুলতে যায়, একদম কুমোরটুলি গেলেই ঘাটে যাবই, এটাই। মানে okay. অনেক সময়ই ঘাটে কাটিয়েছি, বসতে ভালো লাগে, ছবি তুলতে ভালো লাগে। এই পুজোতে তো আপনি নেই, আপনার সাথে আরো একজন মানুষ রয়েছেন, হ্যাঁ, হ্যাঁ। এবং তিনি বিদেশি। তার কালচার আর আপনি বাঙালি, আপনার কালচার, দুটোকে মেলানেন কি করে? হ্যাঁ, এবছর থমাস আছে। হ্যাঁ। থমাস খুব ভালো বন্ধু হয়ে গেছে আমার এখন। থমাস কোথাকার একটু যদি বলে দেন সবাই। ওর নাম থমাস হেনরিয়ট। Okay. ও ফ্রান্সের একজন বড় আর্টিস্ট, বড় চিত্রশিল্পী। কিন্তু ও 2006 সাল থেকে কলকাতায় ওর আসা যাওয়া। ও ইন্ডিয়ান মিউজিয়ামে ও অনেক শো করেছে, কারেন্সি বিল্ডিং এ শো করেছে, দিল্লি, সারা পৃথিবী জুড়ে শো করে। তো ওকে যখন আমাকে ক্লাব থেকে আমাকে বলা হলো যে একজনকে যদি তোমার সাথে দিই, তোমরা দুজন মিলে একসাথে করবে। এবার ও তো পুজোটা সেইভাবে কিভাবে রাস্তার মধ্যে তৈরি হয়, এই যে এত লোকের কোলাবোরেশন, এটা জানতো না। ও আস্তে আস্তে যখন এটা দেখলো, ও ছিল কিন্তু এখনো কন্টিনিউ 30 দিন আমার সঙ্গে আছে, আমাদের সঙ্গে আছে যারা কাজ করছি, সবার বন্ধু হয়ে গেছে আমাদের। খুব ভালো মানুষ একজন। ওর ওরকম কোনো কিছু নেই, খুব ডাউন টু আর্থ ছেলে। ও একটা আর্ট পিস এনেছে, যেটা ফ্রান্স থেকে বানিয়ে এনেছে। আচ্ছা। সেটা ব্ল্যাক কাপড়ের উপর সোনার সুতো, মানে গোল্ড সুতো দিয়ে বোনা, অসাধারণ একটা কাজ। আমার মনে হয় এই কাজটা ছবিতে না, এটা সামনে এসে লোককে দেখতে হবে, ফিল করতে হবে এই যে একটা ভালো কাজ কি হতে পারে। রাইট। আমার মনে হয় মানুষ আরো আসবে, কারণ সবে শুরু। হ্যাঁ হ্যাঁ। বাঙালি পুজো উৎসবে পাগল, আর শ্রেষ্ঠ উৎসব এই দুর্গা উৎসব। আমাদের পুজো, আমাদের স্টারে আজকে তাপস বাবু তো ছিলেনই, আর একদম শেষে যাওয়ার আগে দর্শকদের কি বলবেন? হ্যাঁ, সেটি কেবলের দর্শকদের একটা কথাই বলবো, দেখুন এই যে কম্পিটিশন গুলো হয় এখান থেকে কিন্তু এগুলো কোনো প্রফিটেবল কাজ না। মানে পুজোটাকে খুব ভালোবাসলেই পুজোর সঙ্গে জোড়া যায় আমার বলে মনে হয়। সেটা আমি পুজো করছি বলে টাকাও পাচ্ছি, আবার ক্লাবের তো কোনো স্বার্থ নেই। এই ক্লাবের এই লোকগুলো দিন রাত বাড়ি ঘর ছেড়ে সেই মাঠে পড়ে আছে, আজ টিন লাগবে, কাল বাঁশ লাগবে। আর তোমাদের মতো যারা আছে এই পুজোর দিনটা নিজেদের পরিবারকে ছেড়ে দিয়ে এখনো প্রফেশনাল কাজ করছো। এই যে সিটি কেবল একটা কাজ, একটা পুজোটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টাটা করছে, এটা তো সবসময় প্রণাম জানায়।
এ সবাইকে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। তো সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, হই হই করে পুজো দেখুন, পুজোটাকে উপভোগ করুন। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। Thank you. আপনার পাড়াতেও নিশ্চয়ই আপনার পছন্দের স্টার আছে, আপনার পাড়ার পুজোর স্টার কারা? আপনার কাকে মনে হয় যে আপনার পাড়ার পুজোয় আপনার স্টারকে? আপনি কমেন্ট করে জানাতে পারেন। বাকি ভিডিও আর আমাদের এই ইন্টারভিউ কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পুজো আমাদের স্টার এই এপিসোড আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আপনার চোখে আপনার স্টার কারা সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাই দেখতে থাকুন এই এপিসোড আর সাবস্ক্রাইব করুন। This song presented by Natraj Pipes, Pipes Ka Maharaj, powered by Akash Institute, associated by Chandran Pulse, Pansari Masala, Taste and Bite, Annapurna Swadist.